খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলে। জন্য আমাদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই হলো একজন মুসলমানের মূল বিষয়। খেলাফত নাই, আছে খেলাফত? খেলাফত নাই। 2 নম্বর হলো যেহেতু নাই, এজন্য আমাদের এটা কি করতে হবে? প্রতিষ্ঠা। এবং যেই প্রশাসনিক ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা আমাদেরকে পেশ করে গেছেন, যে আদর্শ, সেটার নাম হলো খেলাফত ব্যবস্থা। সেটার নাম কি? একজন মুমিন খেলাফত ব্যবস্থার বাইরে সে কল্পনা করতে পারে না, পারে? সুতরাং তো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কি আন্দোলন করে তুলুন? গণ আন্দোলন করেন। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন হয়েছিল, একটা ফ্যাসিস্টের পতন হয়েছিল। ঠিক খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে যেদিন এরকম একটি গণ আন্দোলন হবে, তা আমরা আগামী দিনে এরকম একটি অভ্যুত্থানের স্বপ্ন দেখি, কোনো রাষ্ট্র গঠন হবে না। তখন খেলাফতের উপর ভিত্তি করে রাষ্ট্র সরকার গঠন, সেই সরকার দিয়ে আছে প্রতীক। এই প্রতীকটা হয়তো 2008 সালে, কয় সালে সরকার সংগঠনগুলো নিবন্ধন বাধ্যতামূলক যখন করেছিল, তখন থেকে প্রত্যেক সংগঠন তার নিবন্ধন গ্রহণ করেছে। ওই সময় থেকে 2008 সাল থেকে আজ পর্যন্ত খেলাফত প্রদেশের যে প্রতীক, সেটা হলো দেওয়ালগুড়ি মার্কা। কি মার্কা? এই দেওয়ালগুড়ি মার্কা আমাদের প্রতীক। এর আগে কোনো সংগঠনের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এরকম কিছু সংগঠনের আগে থেকে তাদের নিবন্ধন মার্কা নির্দিষ্ট ছিল। আর এর আগে ইসলামী ঐক্যজোট নামে আমাদের হুজুররা রাজনীতি করছেন, তখন 6টা দলের সমন্বয় ছিল ইসলামী ঐক্যজোট। ওই জোটের মার্কা ছিল কিনা? ওই জোটের মার্কা ছিল কি? এটা কোনো সংগঠনের মার্কা না, এটা ছিল কিসের মার্কা? জোটের মার্কা। এটা কিসের? পরবর্তীতে জোট হয়ে গেছে একটা দলের নাম। জোট হয়ে গেছে কিসের নাম? দলের নাম। তাহলে ফুল পৃথিবী, এটা হলো মনোগ্রাম। খেলাফত ব্যবস্থা এটা তাৎপর্য হলো এটা যে সারা পৃথিবী ব্যাপী খেলাফত ব্যবস্থা হবে। খেলাফত কোনো অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয়। খেলাফত উম্মাহ কনসেপ্ট। সারা পৃথিবীতে মুসলমানদের খলিফা থাকবে কয়জন? একজন। তার পক্ষ থেকে বিভিন্ন জনপদে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ থাকে। বুঝতে পারছেন? কিন্তু মুসলমানদের খলিফা থাকবে কয়জন? একজন। কিন্তু ইতিহাসের আগ পর্যন্ত পৃথিবীর সারা পৃথিবীতে কোথাও এর বাস্তবায়ন থাকবে, পরিপূর্ণভাবে থাকবে না। এই জন্য হতাশা হওয়ার কোনো কারণ নেই। হাদিসের প্রশ্ন। তো প্রিয় ভাইয়েরা, সারা পৃথিবীর যে ম্যাপ, কিছু আছে, পরে কিছু আছে, শুধু বক্তব্য দেওয়ার সময় দাঁড়ায় অনেকেই বিভিন্ন নাম উল্টাপাল্টা বলি। আজকে থেকে বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য করবেন, শুধু খেলাফত প্রতিষ্ঠা বলবেন। 2 নম্বর, আমাদের সংগঠনের স্লোগান কি? খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। আমাদের সংগঠনের প্রতিষ্ঠা কি বলেন? প্রতিষ্ঠা হয়েছিল 1989 সালের 8ই ডিসেম্বর। বলেন প্রতিষ্ঠা কবে? 1989 সালের ডিসেম্বর। আমাদের খেলাফত মজলিস প্রতিষ্ঠার 1 মিনিটের সংক্ষিপ্ত কথা হলো, খেলাফত মজলিসের গঠন হয় তখন, যেহেতু সংগঠনটা আমাদের সবাই, এজন্য স্পষ্টভাবে বলছি যে মরহুম মাওলানা আব্দুল গাফফার মুফাসসির কুরআন রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা ইসহাক, আমাদের এমনিভাবে আমদাদুল কারাই হাজারি, এমনিভাবে ওনাদের মতো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি খেলাফত আন্দোলন হাফিজ হুজুরের ইন্তেকালের পরে যখন নাকি পারিবারিক তান্ত্রিক দল হয়ে যা হয়, স্থগিত হয়ে গেছে, তখন তাদের নেতৃত্বে খেলাফত আন্দোলনের একাংশ এবং আরেকটি সংগঠন ডক্টর আহমদ আব্দুল কাদের, এমআর আব্দুল মতিন এবং তখনকার আমাদের সেই এনাম ভাই, আমাদের কাজী ফিরোজ ভাই, ওনারা যে সংগঠন করতেন, ওনাদের সমন্বয়ে
এবং আরও কিছু সংগঠনের সমন্বয়ে খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা কোনো একক ব্যক্তি না, কোনো সংগঠন কোনো একক ব্যক্তির পরিচয় বহন করে না। সংগঠন মানেই হলো সংঘবদ্ধতা, সেখানে বহু মানুষের চিন্তা ফসল হলো একটি সংগঠন। এই জন্য খেলাফত মজলিস কোনো একক ব্যক্তির সংগঠন নয়, পরিস্থিতিকালীন সময়ে কয়েকটি সংগঠনের সমন্বিত প্ল্যাটফর্ম হলো খেলাফত মজলিস। কথা বুঝতে পারছেন? বলেন, খেলাফত মজলিস যখন প্রতিষ্ঠিত হয় মৌলিকভাবে দুইটা সংগঠন এর সমন্বয় হয়। এক হলো খেলাফত আন্দোলনের একটি অংশ, আরেকটা হলো ইসলামী যুব শিবিরের একটি অংশ। যে যুব শিবির মূলত জামায়াত ইসলামের কোনো সংগঠন নয়, এটা স্বতন্ত্র একটি আলাদা সংগঠন ছিল। কথা বুঝতে পারছেন? এরপরে ঘটনা 19 ডিসেম্বর, তখন খেলাফত মজলিসের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা হলো এটা, মানে দৃষ্টিভঙ্গি এবং ঘোষণাপত্র, যে আমরা এদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আলেম উলামা এবং দিনদার বুদ্ধিজীবী সাধারণ শিক্ষিতদের সমন্বয়ে এই সংগঠন পরিচালিত হবে। কথা বুঝতে পারছেন? প্রতিষ্ঠাকালীন ঘোষণা ছিল কি, যে আলেম উলামা সাধারণ শিক্ষিত দিনদার তাদের সমন্বয়ে কী হবে, সংগঠন পরিচালিত হবে। যেহেতু শুধু আলেমদেরকে এই সমাজে বিপ্লব হবে না, আলেমরা আমরা সমাজের কয় পার্সেন্ট বলেন? আলেম উলামা সমাজের কয় পার্সেন্ট? 2%। কয় পার্সেন্ট? সর্বোচ্চ 2%। এই তো বলা হয় যে 20 লক্ষ আলেম উলামা আছে। তাহলে 20 লক্ষ যদি আলেম উলামা হয়, তাহলে মাত্র সব তাদের বলে 20 লাখ। তাহলে বলে এদেশে 20 কোটি মানুষ, 20 লাখ, তাহলে কয় পার্সেন্ট হয়? 2% হয়। ভোটার হিসাব পাব ছাত্র সহকারে, বুঝতে পারছেন? আর 98% হলো কি, সাধারণ শিক্ষিত। তাহলে একটি রাষ্ট্রের পরিবর্তনের জন্য শুধু 2% মানুষের অংশগ্রহণ দিয়ে কি একটি রাষ্ট্র পরিবর্তন করা কল্পনা করা যায়? এটা কি আপনারা বিশ্বাস করেন? অনেকে আমাদেরকে ব্লেম দিতে চায় যে এখানে আলেম উলামা নাই, মানে শুধু আলেম উলামা নাই। বলে কি আলেম উলামা নাই, এর অর্থ কি জানেন? শুধু আলেম উলামা নাই। আমরা বলি হ্যাঁ, আমাদের বৈশিষ্ট্য এটাই, আমাদের শুধু আলেম উলামা নাই, আমরা সকলকে নিয়ে সংগঠন করি। কথা বুঝতে পারছেন? এই তো এই সংগঠন দৃষ্টিভঙ্গির একটা। তাহলে খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন আমির কে ছিলেন জানেন? বলেন তো কে ছিলেন? এর পিছন থেকে বলেন, প্রতিষ্ঠাকালীন আমির কে ছিলেন? মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি। এই সমাজে অনেকে বিভ্রান্তি ছড়ায় যে প্রথম আমির ছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। অনেকে এটা বলে না, কিন্তু প্রথম আমির কে ছিলেন জানেন? বলেন কি নাম? খেলাফত মজলিসের প্রথম আমিরের নাম কি? মাওলানা আব্দুল গফফার। প্রথম মুহাসিসের নাম হলো ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। অধ্যক্ষ উনি এখনো জীবিত আছেন, আমাদের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের দায়িত্বে আছে, আমাদের যে উপদেষ্টা পরিষদের। তাহলে একজন জেনারেল অধ্যক্ষ মাসুদ খান ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যক্ষ ছিলেন। তখন বিশ্ববিদ্যালয় হয় নাই, তখন কলেজ ছিল। হ্যাঁ, সন্তোষী। তাহলে একজন আলেম, দেশ পড়েন মুফাসসিরে কোরআন, ওই সময় যারা মুরব্বী আমাদের অনেক বাইরে বলতে পারবেন, মুফাসসিরে কোরআন আব্দুল গফফার সাহেব নাম শুনেছেন। তো যারা একটু মুরব্বী ওনারা আব্দুল গফফার সাহেবকে চিনেন, আমরা অধিকাংশ কিন্তু চিনি না। তাহলে বলেন আমাদের প্রথম আমিরের নাম কি? প্রথম সচিবের নাম কি? অধ্যক্ষ মাসুদ খান। অধ্যক্ষ মাসুদ খান। চলতে চলতে আমরা 2005 পর্যন্ত পথ চলেছি। এই জন্যই বলছি, এটা বলার বিষয় না, আমাদের পরিচিতিটা আমাদের জানা দরকার। অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের। তখন সংগঠন পারিবারিক তান্ত্রিকতা মুক্ত আমরা চাই, কিন্তু শুধু মৌলবীদেরকে দিয়ে সংগঠন চলবে,
শুধু জেনারেলদেরকে দিয়ে চলবে, আমরা এই আদর্শ চাই না। তখন 2005 সালে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনার কারণে যারা নাকি নিজেদের কিছু খায়েশকে বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন এই সুরা সদস্য 2/3 বেশি যারা পারিবারিক তান্ত্রিকতাটাকে বাদ দিয়ে শুধু সংগঠনের স্বার্থকে দেখেছে, তারা এটাকে মানতে পারে না। এর মধ্যে আমাদের কাজী ফিরোজ আহমেদ বসে আছে, তখন তিনি জেলা সেক্রেটারি ছিলেন না ফিরোজ ভাই, আর জেলা সভাপতি ছিলেন বেঙ্গলি মাদ্রাসা আব্দুল্লাহ সাহেব। আজও ফিরোজ ভাই আমাদের এখানে আছেন, আর সাবেক জেলা সভাপতি ওই সময় তিনি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না। এখন আমরা এটা মানতে পারি নাই। 2005 থেকে 2025, 2005 সালের 22 মে ওই দিন আমি ছাত্র মজলিস করতাম দারুসালাম ভর্তি। আমাদের ইয়াসিন ভাই আমার ক্লাসমেট আছে, আমাদের ওই সময় ইতিহাস মনে আছে। আমি তখন দায়িত্বশীল মিরপুর থানা সেক্রেটারি। তো তখন পুরা মহানগরীতে ছাত্র মজলিসের 2-1 জন দায়িত্বশীল ছাড়া সবাই আমি ওইভাবেই ছিলাম বলা যায়, ওইভাবে চলছে। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের বর্তমান 2005-এ সর্বপ্রথম আমাদের আমির নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ মৌলানা মাসুদ, অধ্যক্ষ মৌলানা ইসহাক, অধ্যক্ষ মৌলানা, উনি সাবেক আমিরে জামাত নিজামী সাহেবের উস্তাদ। তিনি এনটিআরডি মন্ত্রী ছিলেন পাকিস্তানের সময়, বুঝতে পারছেন কথা। আতহারি রহমতুল্লাহ আলের সাথে ওনারা নিজাম ইসলাম পার্টি করেছেন, ওনারা খেলাফত আন্দোলনের নায়েব আমির ছিলেন, ওনারা চাকরির নেতৃত্ব বহু তাকিয়ে দিয়েছেন আমাদের। তখন অধ্যক্ষ মাসুদ মৌলানা ইসহাক সাহেব, উনি পাবনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং আজীবন জামিয়া আশরাফিয়া পাবনা একটা ছেলেদের শহরে বড় একটা দাওরা হাদিস মাদ্রাসা, নাম শুনছেন না? জামিয়া আশরাফিয়া পাবনা, ওই মাদ্রাসার এখনও সভাপতি। জামিয়া মোহাম্মদিয়ার উনি সভাপতি ছিলেন মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে যারা পড়ছেন জামিয়া মোহাম্মদিয়া ছিলেন। তারপরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা ছিলেন। ওই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় যে সংবিধান রচনা করা হয়েছে, সেই সংবিধান রচয়িতা হলেন অধ্যক্ষ মৌলানা ইসহাক সাহেব। তাহলে তখনকার 2005 সালে আমাদের সংগঠনের আমির হয়েছেন মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব বলেন ডক্টর আহমদ আব্দুল কাদের। মহাসচিবের নাম কি? ডক্টর আহমদ আব্দুল কাদের। ওই পরে 2021 সালে সম্ভবত অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসহাক স্বেচ্ছায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এদেশে মরার আগ পর্যন্ত কোনো নেতা দায়িত্ব ছাড়ে? বলেন। হাফিজ হুজুর এতেকাল আগ পর্যন্ত দায়িত্ব ছাড়ছে, সাইকুলাদি সব ছাড়ছে, আমির সব ছাড়ছে। একবার অসুস্থ পিস্তা, কথা বলতে পারে না, তারপরে তাদেরকে আমির বানানো হয়েছে। আমাদের সংগঠনগুলো এই জন্য অগ্রসর হয় না, যে অসুস্থ মানুষ তাকেও সেখানে রাখতে হবে। অধ্যক্ষ সাহেব এখনো জীবিত, এখনো তিনি তার বাসায় থাকেন। আমাদের আশরাফ ভাইয়ের কিছুদিন আগে দেখা করতে গেছিলেন, হুজুরের সাথে সাক্ষাৎ করে আসছে, খুব বলিষ্ঠ। তার পরবর্তীতে এখানে আসছিলেন, তার পরবর্তীতে আমির হয়েছেন অধ্যাপক শাইখুল হাদিস মৌলানা জুবায়ের আহমদ চৌধুরী সাহেব। উনি বেফাকুল মাদারিস আরাবিয়া, আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, এই বোর্ডের উনি মহাপরিচালক ছিলেন। উনি 2022 সালে রমজান মাসে আমাদের সেদিন সাভারে ইফতার মাহফিল ছিল। এই ইফতার নারায়ণগঞ্জে উনি একটা প্রোগ্রামে ইনসাফ প্রতিষ্ঠার আলোচনা করতে গিয়ে রমজান মাত্র ইফতারি হাতে নিচ্ছেন, ইফতারি একটা খেজুর মনে হয় দিয়েছেন। ওই সময় বয়ানও শেষ, ইফতারিও মুখে নিচ্ছেন, সাথে সাথে তিনি ইন্তেকাল করছেন। শুক্রবার দিন, জুমার দিন, ইফতারের আগ মুহূর্তে কত বরকতপূর্ণ আমাদের আমিরের মধ্যে ইন্তেকাল হয়েছে। হিসাব করছেন? ওনার ইন্তেকালের পরে আমাদের সুরার প্যানেলের সিস্টেমে আমাদের 2 নেতৃত্ব নির্বাচন হয়। প্যানেল, আমিরের একটা প্যানেল থাকে, মহাসচিবের একটা কি থাকে, প্যানেল থাকে। সেখানে যারা সুরা সদস্য তারা সেখানে কি থাকে, ভোট প্রদান করে। গোপনে ব্যালট বক্সে ভোট ফেলা, সেখানে
অধিক প্রাপ্ত ভোট যাদের তাদেরকে নির্বাচন করা হয়। সর্বশেষ আমিরে মুজলিস নির্বাচিত হয়েছেন মৌলানা আব্দুল বাসিত আজাদ, ওনার বাড়ি হবিগঞ্জ। উনি গত 2018 সালে খেলাফত মজলিস নির্বাচনে দাঁড়িয়েছিলেন, 3 ঘন্টায় 86,000 ভোট পেয়েছেন। কয় হাজার? 3 ঘন্টায়। পরে তো তিনি প্রত্যাহার করছেন, বুঝতে পারছেন? আর বর্তমান মহাসচিবের নাম কি? ডক্টর আহমদ আব্দুল কাফি। বুঝতে পারছেন কথা? মৌলানা আব্দুল বাসিত আজাদ উনি বড় হুজুর নামে প্রসিদ্ধ, এবং আমাদের সংগঠন যে নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক এর বড় প্রমাণ হলো আহমদ আব্দুল কাদের সংগঠনের নায়েবে আমির ছিলেন, মহাসচিব ছিলেন। তখন আব্দুল বাসিত আজাদ মাত্র জেলা সভাপতি, মাত্র কি জেলা সভাপতি থেকে উনি আজকে কোথায় গেছেন? আমির মজলিস। তাহলে যদি পারিবারিক তান্ত্রিকতাকে গুরুত্ব দেওয়া হইতো তাহলে কি উনি কি হইতে পারতেন? আর অনেক দল আছে ছিলেন মহাসচিব, সবাই বাদ দিয়ে আমির হয়ে গেছে, আছে না এরকম? আমাদের সংগঠন কেমন? এমন না, হুজুরের সংগঠন চলে না। তাহলে প্রিয় ভাইরা, এই ইতিহাসটা কি অনেকে জানি, অনেকে জানি না। আপনাদের এটা জানার দরকার ছিল কিনা বলেন? আমাদের অনেক নতুন কর্মী ভাইরা হুজুর, এই জন্য সবার সামনে খোলামেলা আজকে প্রশিক্ষণ প্রোগ্রামে এই বিষয়টা বলছি, কারণ বিভিন্ন ময়দানে আপনাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। তাহলে বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠা কত সালে? 1989 সালে 8ই ডিসেম্বর। 1989 সালে 8ই ডিসেম্বর। আমাদের সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি আছে লক্ষ্য উদ্দেশ্যটা? হলো বাংলাদেশে ইসলামী আদর্শের আলোকে, বলেন আমার সাথে সাথে সবাই পড়েন, বাংলাদেশে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। তাহলে আমরা কি চাই? আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা একটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। কি করতে চাই? এখন তারা বলে না জনগণের অধিকার, দুর্নীতি বন্ধ। এদেশের যে চাষত করে বাসত করে সেও বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, বলে কি না? তা আমরাও চাই, তারাও চায়, জিনিস তো একটাই। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো একটা, ইসলামী আদর্শের আলোকে। কিসের আলোকে? কারণ পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। একমাত্র আল্লাহ দেওয়ার বিধান, ইসলামের যে আদর্শ, তার আলোকে ইনসাফ প্রতিষ্ঠা করা কি সম্ভব? তাছাড়া সম্ভব। এই জন্য আমরা চাই কি ইসলামী আদর্শের আলোকে ইনসাফ প্রতিষ্ঠা করতে, এবং জনপ্রতিনিধিশীল সরকার, যে সরকারে জনগণের প্রতিনিধিত্ব, জোর করে ক্ষমতা দেওয়া যাবে না, জোর করে ক্ষমতা থাকাও যাবে না, জনগণের প্রতিনিধিত্বশীল ব্যবস্থা হবে। আমাদের সংগঠনের কর্মসূচি আছে, বলে মৌল কর্মসূচি 7টা। কয়টা? 1 নম্বর কর্মসূচির নাম দাওয়াত। প্রত্যেক নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, সংগঠনের দাওয়াত না। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, দ্বীনের সৌন্দর্যের দাওয়াত, খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত। বলেন, দ্বিতীয় দফার নাম হলো, প্রথম দফার নাম, দ্বিতীয় দফার নাম সংগঠন, তৃতীয় দফার নাম হলো প্রশিক্ষণ ও কর্মী গঠন। প্রশিক্ষণ ও কর্মী গঠন। বলেন, তৃতীয় দফার নাম হলো, আজকে প্রশিক্ষণ প্রোগ্রাম না, আপনারা সকলে দাওয়াত গ্রহণ করছেন, সংগঠনে যোগদান করছেন, এখন আপনাদেরকে কী দেওয়া হচ্ছে? প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মধ্যে আপনাদেরকে যোগ্য কর্মী হিসাবে গড়ে তোলা হবে। তাহলে 3 নম্বর প্রোগ্রামের আমাদের নাম কি? কর্মসূচির নাম কি? 1 নম্বর কর্মসূচির নাম, 2 নম্বর, 3 নম্বর প্রশিক্ষণ ও কর্মী গঠন। 4 নম্বর হলো সৎ বা আদর্শবান নেতৃত্ব। যখন প্রশিক্ষিত কর্মী হবে তখন তারা নেতা হবে। সেই নেতা কি হবে? সৎ হবে। খেলাফত নোটিশ করে কেউ চাঁদাবাজি করে? খেলাফত নোটিশের কোনো নেতা দুর্নীতি করে? খেলাফত নোটিশ করে কোনো নেতা কি রাস্তায় দখল করতে চায়? কারো বাড়ি দখল করে?
সৎ এবং আদর্শ নেতৃত্ব খেলাফত মজলিসের কর্মসূচি হলো ঐক্য। বলে বাস্তবের জন্য আমাদের স্লোগান কি? ঐক্য, কল্যাণমূলক জাতীয় ঐক্য চাই, যাতে কোনো ফেসিবাদ আমার না আসে। আবার নির্বাচনের ক্ষেত্রে একটি ইসলামপন্থীদের সাথে সুদৃঢ় ঐক্য করতে চাই। 6 নম্বর হলো মানব সেবা। 6 নম্বর কি? মানব সেবার জন্য এই রাজনীতি নাকি? মানব সেবার জন্য রাজনীতি না, কিন্তু রাজনীতি করে কি হিংসা? খেলাফত মজলিস আগে যেতেছে ওই দলের মিথ্যা প্রপাগান্ডা কইরা দলের কর্মী অনেক দলে বিরেছে। বুঝতে পারছেন? রাজনীতির উদ্দেশ্য হইল মানব সেবা করা, মানবের কল্যাণ। আপনি কি করতেন? আমার মাঝে আর আপনার মাঝে দূরত্ব তৈরি করতেন। আর এই দল ভালো না, ওই দল অমুক, আমরা সম্মান। এটা একটা মানব সেবা। খেলাফত মজলিসের বাইতুল মাল রিপোর্টে একটা কলম আছে সমাজ কল্যাণমূলক কাজে। বুঝতে পারছেন? আমরা গত 6 মাসে সমাজ কল্যাণ কী কী কাজ করেছি এটা কেন্দ্রীয় করতেছি। এরপরে 6 নম্বর 7 নম্বর হল আন্দোলন ও সংগ্রাম। আন্দোলন কি? সংগ্রাম। এর মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিপ্লব খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তো বলেন ঐক্য আমাদের কর্মসূচি কয়টা? 7টা। 7 নম্বর কর্মসূচি। 1 নম্বর হল দাওয়াত, 2 নম্বর সংগঠন, প্রশিক্ষণ ও কর্মবিকটন, 4 নম্বর সৎ আদর্শ নেতৃত্ব, 5 নম্বর ঐক্য, 6 নম্বর মানব সেবা, 7 নম্বর আন্দোলন সংগ্রাম। কারা এই পর্যায়ে? আমাদের তো আসলে অনেক আলোচনা ছিল, মৌলিকভাবে সংগঠনের পরিচিতির উপরে আলোচনা শেষ করেছি। আমাদের এই পরিচিতিটা কারা কারা পাইছেন? হাতুরান্ত কারা কারা পরিচিতিটা পাইছেন? কোনোদিন দেখেন নাই এরকম ছাড়া কারা জীবনে দেখছেন, পাইছেন? অনেকেই পাইছেন। কারা কারা পান নাই? হাতুরান। কারা কারা পান নাই? যারা পান নাই আজকে আমাদের এই অফিস থেকে নিয়ে যাবেন, এই পরিচিতিটা পড়বেন। বললে এখানে আমাদের বিষয়গুলো দেওয়া আছে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন খেলাফত মজলিসের ঢাকা জেলা শাখার সম্মানিত সহসভাপতি উনি আমাদের ঢাকা জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব একেএম এনামুল হক স্যার আমাদের সামনে বক্তব্য রাখছেন। আসলে খেলাফত মজলিস 15 দিন বিপদপ্রার্থী। আপনারা সামনে ওনার পক্ষে আমাদের ব্যাপক কাজ করতে হবে এই মাথায়। যেহেতু সময় সীমিত, আমি মূলত এই সম্পর্কের যে দর্শনগত ভিত্তি বা ফিলোসফিক্যাল বেসিস সেটা নিয়ে কিছু কথা বলব। আজকে কোরআনের দাস দেওয়া হয়েছে সূরা সফের উপরে। সেখানে 4 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সারিবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, অ্যাজ ইফ দে ওয়্যার এ সলিড স্ট্রাকচার, মানে এমনভাবে মজবুতভাবে যেন একটা শক্ত সলিড একটা কাঠামো, যেমন দেয়ালের মতো। আমরা কোনো বক্তৃতায় শুনেছি সীসা ঢালা প্রাচীর ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট সীসা শব্দটা নাই, আয়াতে নাই, ওখানে সলিড স্ট্রাকচার এই ইয়েটাই অধিকাংশ অনুবাদে আসছে। এই যে সলিড স্ট্রাকচার কিসের মাধ্যমে তৈরি হয়? আমরা একটা দেয়ালের কথা যদি চিন্তা করি, দেয়ালের ইট বালি আর একটা কি থাকে? সিমেন্ট। এই সিমেন্টটা হলো মজবুতির ভিত্তিটা, এবং এই সিমেন্টটাই হলো কোরআন এবং সুন্নাহ। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা পাই যে আল্লাহ বলছেন মুমিনরা পরস্পর ভাই। আনফালের 63 নম্বর আয়াত থেকে আমরা জানতে পাই যে আল্লাহ মুমিনদের হৃদয়কে একীভূত করে দিয়েছেন। আমরা মুসলিম শরীফের একটা হাদিস, 54 নম্বর হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত লম্বা হাদিস, তার মধ্যে যে অংশটার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তা হলো যে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালো না বাসো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে শেষের অংশে বলছেন যে তোমরা জানতে চাও যে কিভাবে তোমরা একে অপরকে ভালোবাসবা, যদি তোমরা সালামের প্রচলন। সালাম জিনিসটা কিন্তু হয়ে গেছে, বিশেষ করে পাবলিক সেক্টরে, সরকারি অঙ্গনে সালাম জিনিসটা হয়ে গেছে একটা ভার্টিক্যাল টপ ডাউন একটা আচরণ। সরকারি চাকরিতে ওই সিনিয়রদেরকে সবাই সালাম দেয়, সিনিয়ররা জুনিয়রদেরকে সালাম দেয় না, এটা তো ইসলামের কালচার হওয়ার কথা না। এই জন্যই তো আমাদের মধ্যে এই ভাতৃদের বন্ধনটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমি একটু আমার একটা বাইরের অভিজ্ঞতা বলি। আমি বছর 5 আগে সুদানে গেলাম। ওখানে সুদানের গভর্নমেন্ট অফিসারদের জন্য 2টা ট্রেনিং প্রোগ্রামে আমি রিসোর্স পার্সন হিসেবে আমন্ত্রণ পেয়ে গেলাম জাইকার মাধ্যমে। তো যখন আমি সুদানে যাই, আমার বন্ধু বান্ধব কলিগ সবাই বললো যে তুমি সুদানে যাচ্ছ, সোমালিয়ার কাছে, তো এটা খুব নিরাপদ জায়গা না, খুব সতর্ক থাকবা। আমাকে অনেক ভয় টয় দিয়ে দেয়া হলো। অদ্ভুত ব্যাপার, আমি যখন সুদানে গেলাম, আমি 2 সপ্তাহ ছিলাম, আমি কতগুলো জিনিস দেখতে পেলাম যে ইসলামী সমাজ একটা কেমন হতে পারে তার নমুনা কিছু আমি সুদানে দেখলাম। আমি সুদানে যত দোকানে গেছি, প্রত্যেকটা কাস্টমার সুদানের দোকানে ঢুকে সালাম দেয়, দোকানে ঢুকেই সালাম দেয়। দোকানদারকে কাস্টমার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বলে ঢোকে। এবং আমি সুদানের তখনকার 2 জন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাদের একজনের সঙ্গে আমার আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি খার্তুমে আসলাম কাসালা থেকে। আমার সাথে জায়গার ড্রাইভার ছিল, অফিসাররা ছিল। তো ভাইস প্রেসিডেন্টের বাসা খুঁজতেছি। তো সুদানিজরা কীভাবে আচরণ করে দেখেন, জানালাটা খুলে তারা পাশের পথচারীকে আগে সালাম দেয়, সালাম দিয়ে তারপরে জিজ্ঞেস করে ভাইস প্রেসিডেন্টের বাসাটা কোথায়। এই যে সালামের যে প্রচলন ইসলামী সমাজে কেমন হওয়া দরকার, এটা আমি সুদানে দেখেছি। আমার খুব ভালো লাগছে যে আমি চিন্তা করলাম যে আমাকে কি ভয় দিয়ে এখানে পাঠানো হয়েছিল, আর কি চমৎকার একটা পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। এই সুদানটাকে নষ্ট করছে কেন? কারণ দক্ষিণ সুদানে তেল সম্পদ আছে, এই জন্যেই ওখানে সমস্যা। ওটাকে আলাদা করে, সাউথ সুদানকে আলাদা করেছে তেলের কারণ, অর্থনৈতিক স্বার্থ। তো যা বলছিলাম সালামের কথা, তো সালামটাকে যদি এইভাবে প্রচলন করা যায়, আসলেই আমাদের হৃদয়গুলো আরও কাছাকাছি আসবে, যেটা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ককে উন্নত করার জন্য একান্তই প্রয়োজন। সালামের সঙ্গে আরও একটা বিষয় আছে, সেটা হলো মুসাফাহা। এটাও হাদিসে বিভিন্নভাবে আসে, আমরা এটা করতে থাকি। আমরা এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধনটা তৃণমূল পর্যায় থেকে একেবারে উম্মা পর্যায় পর্যন্ত বিস্তৃত। আমরা যদি কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় উল্লেখ করেছেন, এবং